আগের এপিসোডের লাস্ট পর্যন্ত আমরা দেখেছিলাম কেট হকাইকে নিয়ে তার মায়ের পেন্ট হাউসে প্রবেশ করার পর জ্যাক হকাইকে তারই তলোয়ার দিয়ে হুমকি দেয়, আর এখান থেকেই শুরু হয় এই এপিসোড। আগের এপিসোডে আমরা ভেবেছিলাম হয়তো জ্যাক হকাইকে আঘাত করবে, কিন্তু সে হকাইয়ের উপর আক্রমণ করার আগেই কেট ও তার মা এলিনোর সেখানে উপস্থিত হয়, আর সকলেই হকাইকে অ্যাভেঞ্জার্স হিসাবে চিনতে পারে। ফলে কোনো ঝামেলা হওয়ার বদলে তারা একই টেবিলে বসে নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে। কেট তার মাকে জানায় বর্তমানে সে হকাইয়ের সাথে মিলে একটি কেস স্টাডি করছে, যে কাজের জন্য তাদের কিছু ইনফরমেশনের দরকার ছিল। তাই সে তার মায়ের ল্যাপটপ থেকে তাদেরই কোম্পানির ডাটাবেস ইউজ করে দেখার চেষ্টা করছিল সেখান থেকে কোনো হেল্প পাওয়া যায় কিনা। এইসব কথার মাঝে হকাই তার রনিন তলোয়ারটি পাশের একটি জায়গায় দেখতে পেয়ে চালাকি করে সে সেটা নিজের কাছে নিয়ে নেয়। এরপর এখান থেকে চলে যাওয়ার টাইমে কেটের মা এলিনোর হকাইকে জানায় তার মেয়ে কোনো সুপার হিরো না, তাই সে যেন দয়া করে তাকে এইসব কাজ থেকে বাইরে রাখে, কারণ তার মেয়ে তার কাছে খুবই প্রিয়। কোনো মতেই সে তার মেয়েকে হারাতে চায় না। এই কথা শুনে হকাই এলিনোরকে কথা দেয় সে তার মেয়ের খেয়াল রাখবে যাতে তার কোনো ক্ষতি না হয়। এইবার হকাই এখান থেকে চলে যাওয়ার পর এলিনোর কোনো একটি ব্যক্তিকে কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোন না পাওয়ায় তাকে ভয়েস মেসেজের মাধ্যমে জানায় খুব জরুরি দরকার, সে যেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে কল ব্যাক করে। এপিসোড যত এগোচ্ছে ততই যেন রহস্য বাড়ছে। এলিনোর এখানে কাকে কল করার চেষ্টা করেছিল এটা হয়তো এখানে বোঝা মুশকিল, কিন্তু আমার মনে হয় সে এখানে ভ্যালেন্টিনা অ্যালেগ্রা ডিফন্টাইনকে কল করার চেষ্টা করছিল। কি ভাবছেন এটা আবার কে? আরে এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারের পোস্ট ক্রেডিট সিনগুলো একবার মনে করুন, কিংবা ব্ল্যাক উইডোর পোস্ট ক্রেডিট সিন, তাহলেই মনে পড়ে যাবে কে এই মহিলা। যাই হোক, গল্পে ফিরে আসা যাক। এরপর দেখা যায় হকাই তার ওয়াইফকে একটি টেক্সট মেসেজের মাধ্যমে স্লোন লিমিটেড কোম্পানির বিষয়ে কিছু ইনফরমেশন জোগাড় করতে বলে। আসলে কিছুক্ষণ আগেই যে কেট তাদের কোম্পানির ডাটাবেস ইউজ করে ট্র্যাকশুট মাফিয়াদের বিরুদ্ধে তথ্য জোগাড় করার চেষ্টা করছিল, তখনই তারা ক্ষণিকের জন্য লক্ষ্য করেছিল কাজী, মানে যে মায়ের প্রতিনিধি হিসাবে কাজ করে, সে স্লোন লিমিটেড নামক একটি কোম্পানিতে কাজ করে। আর এই কারণেই সে তার ওয়াইফকে এই কোম্পানি সম্বন্ধে ইনফরমেশন জোগাড় করতে বলে। এইবার কিছুক্ষণের মধ্যেই তার ওয়াইফ তাকে কল করে জানায় স্লোন লিমিটেড কোম্পানি আসলে একটি সেল কর্পোরেশন যা ট্র্যাকশুট মাফিয়াদের জন্য অস্ত্র পাচার করে। আর অবাক করার মতো বিষয় হলো ওই কোম্পানির সিইও জ্যাক ডুকেশন, মানে জ্যাকও কিছুভাবে এই সবের সাথে জড়িত। তবে এখানেই বলে রাখি, আমার মনে হয় না জ্যাক কোনো খারাপ কাজের মধ্যে জড়িয়ে রয়েছে। হ্যাঁ, হয়তো সে এইরকম একটি কোম্পানি চালায়, কিন্তু আমরা যে মনে করেছি তার আঙ্কেলকে সেই হত্যা করেছে, এটা একদমই না। এইবার দেখা যাক পরবর্তী এপিসোডগুলোতে কি হয়। এনিওয়ে, এরপর লরা মানে হকাইয়ের ওয়াইফ একই সঙ্গে তাকে একটি রোলেক্স ঘড়ি সম্বন্ধে জিজ্ঞাসা করে। হকাই তৎক্ষণাৎ তাকে জানায় সেটা তো অনেকদিন আগেই নষ্ট হয়ে গেছে, কিন্তু লরা তাকে জানায় সেটা এখনো অক্ষত অবস্থায় আছে। এই কথা শুনে হকাই কিছুটা অবাক হয়ে তাকে বলে তাহলে তুমি চেষ্টা করো ওই ঘড়ির ট্রান্সমিটার ট্র্যাক করে জানার সেটা এখন কোথায় আছে। এবার ভাবছেন কি ঘড়ি কোথা থেকে এলো? এটা সেই ঘড়ি যেটা আমরা একদম প্রথম এপিসোডে দেখেছিলাম, মানে যেই ঘড়ি উদ্ধার করার জন্যই ট্র্যাকশুট মাফিয়ারা ওই বেআইনি নিলামিতে হামলা করেছিল, যেখান থেকে তারা ঘড়িটি উদ্ধারও করেছিল, সেই ঘড়ির কথা এখানে বলা হচ্ছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কেট জ্যাকের সম্বন্ধে তার মাকে কিছু বলতে গেলে তার মা তাকে সোজাসুজি জানিয়ে দেয় জ্যাকের সম্বন্ধে কোনো কথাই তিনি শুনতে রাজি না। এরপর কেট তার মা ও জ্যাককে ক্রিসমাস নিয়ে আলোচনা করতে দেখে তার হকাইয়ের কথা মনে পড়ে। ফলে কেট তৎক্ষণাৎ কিছু গিফট নিয়ে হাজির হয় হকাইয়ের কাছে, যেখানে হকাই তাকে জানায় কেট জ্যাককে নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিল তা একদম ঠিক, মানে জ্যাক তাদের জন্য সুবিধাজনক না, কিন্তু এই বিষয়ে তাদেরকে আরো তদন্ত করতে হবে। এরপর হকাই কেটকে জানায় তার সমস্ত অ্যারো মানে তীর শেষ হয়ে গেছে, তাই নেক্সট দিন কেট যেন সেই লার্পার্স গ্রুপের সাথে দেখা করে তাদের সাহায্য নিয়ে একটি পুলিশ গোডাউনে আটকে থাকা তার কিছু তীর জোগাড় করে আনে। আর সেই টাইমে হকাই যাবে কাজীর সাথে দেখা করতে। এই কথা হওয়ার পর এখানেই হকাই কেটকে একটি ট্রিক শেখায়, কিভাবে একটি চুটকির সাহায্যে একটি কয়েন টাইপ জিনিস দিয়ে যে কোনো জিনিসের উপর সহজেই আঘাত করা যায়। যাই হোক, এবার কথা মতো পরের দিন দেখা যায় হকাই দেখা করে মায়ের প্রতিনিধি কাজীর সাথে, আর তাকে যথারীতি হুমকি দেয় এই বলে মায়াকে তুমি বোঝাও সে রনিনকে কোনোদিনই খুঁজে পাবে না, কিন্তু রনিনের পিছনে পড়ে থাকলে শুধু শুধু তাদের গ্রুপেরই ক্ষতি হবে, যেটা হকাই একদমই চায় না। অন্যদিকে কেট পৌঁছে যায় সেই গ্রুপের কাছে, মানে যাদের থেকে হকাই তার রনিন স্যুটটি উদ্ধার করেছিল। এইবার হকাইয়ের কথা মতো একটি লেডি পুলিশ অফিসারকে কেট যখন জানায় হকাইয়ের অ্যারোগুলি উদ্ধার করে দেওয়ার জন্য, তখন তারা সঙ্গে সঙ্গে লেগে পড়ে সেই কাজে। পরবর্তী দৃশ্যে হকাই যখন তার ফ্ল্যাটে ফেরে তখন সে পুরো লার্পার্স গ্রুপকে তার রুমে দেখতে পায়। আসলে কেট হকাইয়ের তীরগুলি উদ্ধার করে দেওয়ার বদলে তাদেরকে কথা দিয়েছে নেক্সট তাদের একটি ইভেন্টের জন্য পুরো গ্রুপের কস্টিউম ডোনেট করবে কেট, যেটা শুনে হকাই পুরোপুরি হতাশ হয়ে যায়, কারণ সে কোনো কিছুর বদলে কোনো কিছু করাটা একদমই পছন্দ করে না। যাই হোক, এই টাইমে লরা হকাইকে টেক্সট করে জানায় ওই রোলেক্স ঘড়িটির লোকেশন সে উদ্ধার করে ফেলেছে। ফলে সঙ্গে সঙ্গেই হকাই ও কেট একটি বিল্ডিং এর ছাদে উপস্থিত হয় ওই ঘড়িটি উদ্ধার করার জন্য। এবার এখানে যখন হকাই কেটকে তার প্ল্যান বোঝাচ্ছে, তখন কেট তাকে কিছু না বলেই ওই বিল্ডিং এর ভেতর প্রবেশ করে।
যেখানে সে ওই রোলেক্সের ঘড়িটি উদ্ধার করে ফেলে, কিন্তু সঙ্গে সে ওই স্থান থেকে একটি কাগজে হকাই সহ তার পুরো পরিবারের নাম দেখতে পায়। ফলে ওয়্যারলেসের মাধ্যমে সে সঙ্গে সঙ্গে হকাইকে জানায় তার পরিবারের উপর কেউ নজর রাখছে। এই কথা শুনে হকাই তাকে সঙ্গে সঙ্গে জানায় ওই রুম থেকে বাইরে বেরিয়ে আসতে, কারণ ওটা মায়ার রুম। কিন্তু কেট সেই বিল্ডিং থেকে বেরিয়ে আসার আগেই মায়া সেখানে উপস্থিত হয়, ফলে সেখানেই শুরু হয় মায়া ও কেটের মধ্যে ফাইট। বিপরীতে হকাইয়ের কাছেও একটি মুখোশধারী আততায়ী উপস্থিত হয়ে তার উপর অতর্কিতে হামলা চালায়। কেট কোনো রকমের হকাইয়ের সাহায্য নিয়ে মায়ের পিছু ছাড়িয়ে ওই ছাদে উপস্থিত হয়ে মুখোশধারী আততায়ীর বিরুদ্ধে দুজন মিলে ফাইট করতে শুরু করে। কিন্তু এর মাঝে মায়াও সেখানে উপস্থিত হয়, ফলে চারজনই একে অপরের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। একটা টাইমে কেট ওই ছাদ থেকে নিচে পড়ে যায়, যেটা দেখে হকাই তাকে আটকাতে গিয়ে লক্ষ্য করে সে একটি তারের মাধ্যমে ঝুলছে, যে সিন তাকে আবারও ব্ল্যাক উইডোর কথা মনে করিয়ে দেয়। কেট তাকে সঙ্গে সঙ্গে উপরে তোলার কথা বললে হকাই তাকে নিচে নামিয়ে দিয়ে জানায় সেখান থেকে চলে যাওয়ার কথা। কিন্তু কেট তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী না, তাই সে আবারও ছাদে উপস্থিত হয়ে মায়াকে আহত করে দেয়। আর সেই টাইমে হকাই ওই মুখোশধারী আততায়ীর মুখোশ খুলে দেয়, ফলে আমরা সকলেই বুঝতে পারি ওই মুখোশধারী আততায়ী আর কেউ না, নাতাশার বোন এলেনা, যে ওই টাইমে হকাইকে আঘাত করে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর কেট হকাইয়ের কাছে জানতে চায় এই মহিলা কে, কিন্তু হকাই তাকে কিছু না বলায় কেট তাকে সঙ্গে সঙ্গে জানায় আমি আর কোনোদিনই তোমার পার্টনার হব না। এই কথা শুনে হকাই রেগে গিয়ে তাকে জানায় তুমি আমার পার্টনার না কোনোদিন ছিলে, না এখন আছো, আর না ভবিষ্যতে কোনোদিন হতে পারবে। যাও বাড়ি ফিরে যাও, আমার লড়াই আমাকেই শেষ করতে দাও, কারণ হঠাৎ করেই কেউ আমাকে মারার জন্য ব্ল্যাক উইডো পাঠিয়েছে, আর আমি চাই না এর মধ্যেও তুমি জড়িয়ে পড়ো। এবার এলেনা কেন হকাইকে মারতে চায়, এই সাসপেন্সের সাথেই এই এপিসোড সমাপ্ত হয়।